জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো 700। এদিকে ইসরায়েলি হামলায় লেবাননের আরেক কমান্ডার নিহত। আরও থাকছে, পরমাণু হামলার হুমকি দিলেন পুতিন। সেই সঙ্গে গাজায় যা ঘটছে তার জন্য সমগ্র বিশ্ব দায়ী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এবং সর্বশেষ, লেবানন নতুন গাজা হতে পারে না, হুঁশিয়ারি ম্যাক্রোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লেবাননে নিহতের সংখ্যা ছড়ালো 700। লেবানন জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। ইসরায়েলি হামলায় গত 4 দিনে বাস্তুচ্যুত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে। লেবানন কর্তৃপক্ষ বলেছে, নতুন করে প্রাণ কেড়ে গেছে অন্তত 90 জনের। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। তবে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ বলছে গত 4 দিনে বাস্তুচ্যুত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরায়েলের কিরায়াত আতা ও সাফেদ এলাকা লক্ষ্য করে 130টি রকেট ছুড়ে হিজবুল্লাহ। ইসরায়েলি হামলায় লেবাননের আরেক কমান্ডার নিহত। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর এয়ারফোর্সের প্রধানদের একজনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার বিকাল বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহর দহিয়ে ঘাঁটিতে কমান্ডার মোহাম্মদ সারুরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তিনি ড্রোন বিভাগের প্রধানদের একজন ছিলেন। ক্রুজ মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা সহ গোষ্ঠীটির ড্রোন ব্যবহারের জন্য মূলত তাকে অভিযুক্ত করে আসছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে শুক্রবার সকালে এক বিবৃতিতে এয়ারফোর্সের ড্রোন বিভাগের প্রধান নিহতদের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। সামরিক সূত্র জানিয়েছে, মোহাম্মদ সারুর 1980 সালে হিজবুল্লাহর সদস্য হন। এরপর তিনি আকাশ প্রতিরক্ষা বিভাগ সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এমনকি তিনি হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত ইয়েমেনের হুতি বিদ্রোহী ড্রোন বিভাগেও কাজ করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সারুর ইসরায়েলে অসংখ্য বিস্ফোরণ, ড্রোন ও নজরদারি ড্রোন পরিচালনা করেছেন। এর আগে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন। 20 সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলে চালানো হামলায় তিনি নিহত হন। জানা গেছে, হিজবুল্লাহর এই কমান্ডারের মাথার দাম ধরা হয়েছিল $7 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 83,67,58,447 টাকা। আকিল ছিলেন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায়। দীর্ঘদিন ধরে তাকে হত্যা বা গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 1983 সালে বৈরুতের 2টি ট্রাক বোমা হামলার জন্য আকিলকে দায়ী করা হয়। ওই সময় আমেরিকান দূতাবাস এবং একটি ইউএস মেরিন ব্যারাকে হামলার ঘটনায় 300 জনেরও বেশি লোক নিহত হয়। এই ঘটনার পর তার খোঁজে বিপুল অর্থ পুরস্কার ঘোষণা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি কেউ যদি তার অবস্থান জানিয়ে দিতে পারে, তবে তাকেও পুরস্কারের জন্য বিবেচিত করার কথা বলা হয়। পরমাণু হামলার হুমকি দিলেন পুতিন। 2.5 বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনে, যেখানে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। বলা হয়েছে, রাশিয়ায় ক্রুজ মিসাইল হামলা চালাতে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এমন একটি প্রতিবেদন প্রকাশের পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যাতে রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন তিনি। পারমাণবিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক আইন ও পূর্বশর্ত পরিবর্তনের বিষয় বিবেচনার কথাও জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনের বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এমন তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক দিয়ে বলেছেন, যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয়, তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দিতে পারবে রাশিয়া। কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায়, তবে সেটি যৌথ হামলা বলে বিবেচনা করা হবে। এতে করেই বোঝা যায়, রুশ ভূখণ্ডে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র দিয়ে এর জবাব দেবে রাশিয়া। তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। বলা হচ্ছে, মোট পারমাণবিক অস্ত্রের 88% রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। মূলত চলমান যুদ্ধ ইউক্রেনকে সাহায্য করার পরিণাম সম্পর্কে আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন। এর আগে নিজেদের বিরুদ্ধে সর্বাত্মক মনোভাব পোষণকারী দেশের তালিকা প্রকাশ করে রাশিয়া। এ তালিকায় 48টি দেশের নাম উল্লেখ করেছে দেশটি।
দেশটি। গত শুক্রবার রাশিয়ান বার্তা সংস্থা তাদের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশস্তিন দেশগুলোর এই তালিকার অনুমোদন দিয়েছেন। এসব দেশ রাশিয়ার আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের পরিপন্থী। তালিকায় 48টি দেশের নাম রয়েছে। তা জানিয়েছে তালিকায় থাকা দেশগুলো প্রথাগত রাশিয়ান আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের বিরোধিতাকারী, ধ্বংসাত্মক, নিওলিবেরালের মতাদর্শিক মনোভাব আরোপ করে এমন নীতিগুলো বাস্তবায়ন করে। গাজায় যা ঘটছে তার জন্য সমগ্র বিশ্ব দায়ী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় অবিলম্বে গাজা যুদ্ধ অবসানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ইসরায়েল গত অক্টোবরে হামলা শুরু করার পর জাতিসংঘের তার প্রথম ঘোষণা। পশ্চিম তীর ও গাজায় রক্তপাতের অবসানে ইসরায়েলের অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আরও বলেছেন, ওয়াশিংটন গাজা যুদ্ধে ইসরায়েলকে কূটনৈতিক সহায়তা দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ করেই চলছে। সেখানে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ার পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন ও সহায়তা করে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বর্তমান প্রাণহানির সংখ্যা বেড়ে 41,534 জনে পৌঁছেছে বলে উপত্যকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ অধিবেশনে দেওয়া বক্তৃতায় ফিলিস্তিনি এই প্রেসিডেন্ট বলেন, এই অপরাধ থামান, এখনই থামান, শিশু ও নারী হত্যা বন্ধ করুন, গণহত্যা বন্ধ করুন, ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন। এই পাগলামি চলতে পারে না। গাজা এবং পশ্চিম তীরে আমাদের জনগণের সঙ্গে যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী। যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় 24 লাখ বাসিন্দার বেশিরভাগই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর লাখ লাখ মানুষ স্কুল, ভবন ও বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এসব আশ্রয় কেন্দ্র ইসরায়েলি হামলায় তছনছ হয়ে গেছে। গাজা ইসরায়েলি অভিযানের অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তোলা প্রস্তাবে যুক্তরাষ্ট্র অতীতে বারবার ভোটও দিয়েছে। এর নিন্দা জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, যুক্তরাষ্ট্র একা দাঁড়িয়ে বললেন না, লড়াই চলবে। দেশটি ভেটো ক্ষমতাকে ব্যবহার করে এটা করছে। লেবানন নতুন গাজা হতে পারে না, হুঁশিয়ারি ম্যাক্রোর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বাহিনীর ভয়াবহ বিমান হামলায় এ পর্যন্ত 700 মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এই হামলাকে গত 20 বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলা হচ্ছে। এই হামলার বিষয়ে এবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, লেবানন নতুন একটি গাজা হয়ে উঠতে পারে না। বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট এসব কথা বলেন। ম্যাক্রো বলেন, ইসরায়েলকে অবশ্যই তাদের হামলা বন্ধ করতে হবে এবং হিজবুল্লাহকেও অবশ্য তার প্রতিশোধ নেওয়া বন্ধ করতে হবে। কানাডায় তার সফরের সময় ম্যাক্রো আরো বলেন, লেবাননের নতুন গাজা হয়ে ওঠার বিরোধিতা করছে ফ্রান্স। গাজা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হতাহতের অতিশয় বেদনাদায়ক সংখ্যা উল্লেখ করে তিনি একথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং বেশ কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ জাতিসংঘে তীব্র আলোচনার পর ইসরায়েলি সীমান্ত অবিলম্বে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। তবে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লেবানন জুড়ে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ পরবর্তীতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দক্ষিণে কোনো ধরনের অস্ত্রবিরতি হবে না। বিজয়ের আগ পর্যন্ত সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবো আমরা, যেন উত্তরের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে পৌঁছাতে পারে। ইসরায়েলের দাবি, সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে হিজবুল্লাহর উপর হামলার প্রয়োজন। তবে বিশ্লেষকরা ইঙ্গিত করেছেন 3টি কারণের দিক। 1 বছর আগে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সীমান্তে এলাকায় গোলাবর্ষণ শুরু করলে প্রায় 60,000 ইসরায়েলি নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান।